হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? বদ্রীনাথ থেকে 4 কিলোমিটারের দূরত্বে অবস্থিত মানা গ্রাম। 10,500 ফিট উচ্চতায় অবস্থিত এই গ্রাম আমাদের বহু পুরাতন ইতিহাসের সাক্ষী। এই সেই গ্রাম যেখান দিয়ে পঞ্চপাণ্ডব স্বর্গের পথে যাত্রা শুরু করেছিলেন, যেখানে মহাভারতের কাহিনী জীবন্ত হয়ে ওঠে, যেখানে ব্যাসদেব মহাভারত উপনিষদের রচনা করে বেদের বিভাজন করেছিলেন, যেখানে সরস্বতী নদীর উদ্গম এবং লুপ্ত হয়ে যাওয়ার কাহিনীও লুকিয়ে আছে। মানা আমাদের দেশের প্রথম গ্রাম, অর্থাৎ ইন্ডিয়াস ফার্স্ট ভিলেজ। হিমালয়ের বুকে চারিদিকে পাহাড়ে ঘেরা এই গ্রামের উদ্দেশ্যেই আমরা এখন যাচ্ছি। বাঁদিকে আমরা ইন্ডিয়ান এয়ারফোর্সের একটি বেস দেখতে পাচ্ছি। আর্মির বেস নাকি? এই বোর্ডটা যেখানে লেখা আছে ফার্স্ট ইন্ডিয়ান ভিলেজ মানা আমাদের ওয়েলকাম করছে। এখন সকাল 9টা বাজে, আবহাওয়া পরিষ্কার এবং ঠান্ডা। এই পাহাড়টার নাম কুবের পর্বত। কুবের রাবণের ভাই ছিলেন এবং মহাদেব তার তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে অলকাপুরীর অঞ্চলের রাজা বানিয়েছিলেন। এই গ্রামটা সম্পূর্ণভাবে হেঁটেই ঘুরতে হয়। মানা ইন্ডিয়ার হেরিটেজ গ্রাম, তাই বদ্রীনাথে এলে এর ভ্রমণ অনিবার্য। এখানে ঢোকার মুখেই এই গেট আসে। প্রাচীন গ্রাম, তাই কিছুটা চড়াই তো থাকবেই। তাছাড়া হাইটের জন্য কিছুটা অক্সিজেনের অভাবও আছে। এটা মানা গ্রামের একটা ছোট বাজার, অনেকগুলো দোকানই এখনো খোলেনি। রাস্তাটা পাথরের এবং কোথাও কোথাও সিঁড়িও আছে। রাস্তাটা খুব সরু এবং প্রচুর টুরিস্ট। এই গ্রামের ইতিহাস এবং দর্শনীয় স্থলগুলো দেখার জন্য আমরা একটি গাইড নিয়ে নিয়েছি। এখানকার বাসিন্দারা এখানে 6 মাস কাটিয়ে তারপরে বদ্রীনাথ মন্দিরের কপাট বন্ধ হতেই শীতকালে তারা নিচে চলে যান। খুব সুন্দর সাজানো গোছানো গ্রাম এবং মহাভারতের পাত্রদের সব পেন্টিং করা আছে। ঘণ্টাকর্ণ ক্ষেত্রপালের মন্দির। ঘণ্টাকর্ণ বদ্রী বিশালে সুরক্ষা করেন। প্রতি বছর আষাঢ় মাসের সংক্রান্তিতে ওনার খুব বড় পুজো করা হয়। সেই সময় এই বদ্রিকা অঞ্চলে খুব বড় উৎসব করা হয়। वरदान मांगा था बद्री विशाल जी से कि अगले जन्म में तुम मेरे मतलब पुत्र के रूप में यहाँ पर जन्म लेना, तब नारायण এটা হচ্ছে নারায়ণ পর্বত। আর নিচে যে হলুদ রঙের মন্দিরটা দেখা যাচ্ছে, ওই মন্দিরটা হচ্ছে মাতা মূর্তির মন্দির। উনি বদ্রী বিশালের মা এবং বছরে একবার বদ্রী বিশাল নিজের মার সঙ্গে দেখা করতে আসেন। তো এই বছর 16 সেপ্টেম্বর খুব বড় উৎসব করে বদ্রী বিশাল এসেছিলেন মাতা মূর্তির সঙ্গে দেখা করতে। আর এই পাহাড়টা হচ্ছে নর এবং নারায়ণ দুজন ঋষি ছিলেন এবং বদ্রীনাথের ভিডিওতে আমি তাদের গল্প বলেছি। এই নদীটার নাম সরস্বতী এবং মানা সরস্বতী নদীর উদ্গম স্থল। ভীমপুলের পেছনে সরস্বতী কুণ্ড থেকে এই নদীর উৎস। এখানে অলকানন্দার সঙ্গে সরস্বতীর সঙ্গম। সঙ্গমের নাম কেশব প্রয়াগ। পেছন দিক দিয়ে যে নদীটি আসছে ওইটি অলকানন্দা। এরপর সরস্বতী নদীর প্রয়াগরাজে ত্রিবেণীতে গঙ্গা এবং যমুনার সঙ্গে অদৃশ্য রূপে সঙ্গম হয়। এখানে অলকানন্দা নদী তার উদ্গমস্থল অলকাপুরী অঞ্চল থেকে নেমে আসছেন এবং সেই কারণে এখানে তার জলের ভলিউম বেশ কম। সেই তুলনায় সরস্বতী নদীতে জলের মাত্রা অনেক বেশি। নদীর জল একদম পরিষ্কার এবং হালকা সবুজ আভা দেখা যাচ্ছে। নীলকণ্ঠ উঁকি মারছেন। এখানে রাস্তাটা ভাগ হয়ে গেছে। বাঁ দিকে রাস্তা গেছে ব্যাসদেবের গুহায় এবং ডান দিকে রাস্তাটা গেছে গণেশ গুহায়। আমরা আগে গণেশের গুহাতে যাব।
মহাভারতের রচনার সময় লিপিবদ্ধ করার জন্য ব্যাসদেবের অত্যন্ত তুখর এবং জ্ঞানী ব্যক্তির প্রয়োজন ছিল। উনি গণেশকে এই কাজটি করতে নিবেদন করলেন। গণেশ এই শর্তে রাজি হলেন যে ব্যাসদেব পুরো মহাভারত না থেমে রচনা করবেন। ব্যাসদেব রাজি হলেন এবং গণেশকে বললেন যে উনি লিপিবদ্ধ করার সময় যেন পুরোটা খুব ভালো করে বুঝে এবং অ্যানালাইজ করেই লেখেন। ব্যাসদেব ওপর থেকে বলছিলেন এবং গণেশ নিচে গুহাতে বসে লিখছিলেন। ডান দিকে গণেশ গুহার গেট আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা গণেশ গুফাতে যাচ্ছি। এই গাছটা হচ্ছে ভোজপত্রার গাছ। আগেকার দিনে এই পাতাতেই সমস্ত লিপিবদ্ধ করা হতো। প্রাচীনকালের এখানে জুতো খুলে রেখে মন্দিরের ভিতরে গুহার ভেতরে গণেশের একটি মন্দির আছে। এই বোর্ডটাতে গণেশ গুহার হিস্ট্রিটা লেখা আছে। গণেশ গুহা মাঝখান দিয়ে যে দুটো পিক দেখা যাচ্ছে, এটা হচ্ছে চৌখাম্বার দুটো পিক। দুটো পিক এখান থেকে দেখা যায় আর দুটো পিক কেদারনাথ থেকে দেখা যায়। চৌখাম্বা পিক এখান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে। দেখো, একটা দেখা যাচ্ছে। ব্যাসদেবের পেন্টিং করা, গ্রামটার খুব সুন্দর সাজানো গোছানো পেন্টিং করা। এখানে এটা বেদ ব্যাসজির পেন্টিং। গণেশ গুহা দেখে আমরা এখন ব্যাসদেবের গুহার পথে। এত উঁচু, উঠতে উঠতেই হাঁপিয়ে যাচ্ছি, হাঁপ ধরে যাচ্ছে। অনেক উঁচুতে বসে ব্যাসদেব বলেছিলেন, আর সেইটা শুনে নিচে গণেশ লিখেছিলেন। এই উপরে ব্যাসদেবের গুহা, এখানে বসে উনি মহাভারত পুরাণ সব বলেছিলেন। এই গুহাটার গায়ে দেখুন, ডিজাইনটা দেখে আপনার মনে হবে যেন একের পর একের ওপরে পাতা রাখা আছে। এটা বলা হয় যে উনি যে পুরাণ বলেছিলেন এবং মহাভারত বলেছিলেন, ওগুলোই ভোজ গাছের ছালে লিখে ওগুলোই লিপিবদ্ধ করে, এগুলোই হচ্ছে সেই লিপি। সেরকমই এখানকার প্রচলিত কথা। এখনো অনেকটা চড়াই বাকি। চারপাশটা দেখুন কি অপূর্ব সুন্দর পাহাড়। এরকম জায়গায় কোনো পলিউশন নেই, তাই রোদটা একদম গায়ে বিঁধছে, বেশ গরম লাগছে এখন। গুহার পাশেই লেখা ভারত কি প্রথম চায় কি দোকান, মানে এটা মানা যেহেতু প্রথম গ্রাম আমাদের দেশের, সেই জন্য এই চায়ের দোকানটা আমাদের দেশের প্রথম চায়ের দোকান। এই দোকানটা বহু পুরনো। ব্যাস গুফার গেট, বাইরে জুতো চটি খুলে রেখে ভেতরে ঢুকতে হয়। এখানে ব্যাসদেব, ওনার বাবা ঋষি পরাশর এবং ছেলে ঋষি সুখদেবের মূর্তি আছে।
গুহার বাইরে রাস্তাটায় কি সুন্দর পেইন্টিংস। সরস্বতী নদী বয়ে যাচ্ছে নিচে। এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেটটা দিয়ে পাণ্ডবরা স্বর্গের দিকে রওনা হয়েছিল। এই পথটা হচ্ছে স্বর্গারোহিণীর যাত্রার পথ। এখান দিয়ে প্রথম স্টপ হচ্ছে বসুধারা ফলস, যেখানে অনেকে ট্রেকিং করে যায়। এখান থেকে 4 থেকে 5 কিলোমিটার দূর। জলটা বেরোচ্ছে, এটা নাকি কৈলাস মানস সরোবর থেকে জলটা বেরোচ্ছে, কেননা এই পাহাড়টার পেছনেই হচ্ছে চায়না। এই জলটা খুবই ঠান্ডা এবং সবাই বোতলে করে নিয়ে যাচ্ছে, আমিও একটু নিয়ে নিলাম। এখানে মা সরস্বতীর একটি মূর্তিও রাখা আছে। এটা সরস্বতীর উদ্গম স্থান। কি বেগে নামছে দেখুন। মহাভারত লিপিবদ্ধ করার সময় সরস্বতীর আওয়াজে গণেশের ধ্যান বিঘ্নিত হয়। তখন তিনি সরস্বতীকে তার আওয়াজ কমানোর জন্য আবেদন করেন, কিন্তু সরস্বতী তাতে রাজি না হয়ে রেগে যান এবং গণেশকে অভিশাপ দেন যে ময়ূরের পালক দিয়ে উনি লিপিবদ্ধ করছেন সেটা ভেঙে যাবে। ময়ূরের পালক পরপর ভেঙে যাওয়াতে গণেশ নিজের দাঁত ভেঙে সেইটা দিয়ে লেখা সম্পূর্ণ করেন। ব্যাসদেব যখন এই অভিশাপের কথা জানতে পারেন, তখন তিনি সরস্বতীকে অভিশাপ দেন যে এই অঞ্চলের পরে সে লুপ্ত হয়ে যাবে। তাই সরস্বতী নদীকে কেশব প্রয়াগের পর আর দেখা যায় না। এখানে মা সরস্বতীর খুব সুন্দর একটি মন্দির আছে। সেখানে এখন কিছু রিপেয়ার এবং রঙের কাজ চলছে। নদীর ওপরে রামধনু দেখা যাচ্ছে, কি অপূর্ব। এইটা হচ্ছে ভীমপুল। এই পাথরটা, বিশালকায় পাথরটা ভীম সরস্বতী নদীর ওপরে রেখেছিলেন, কেননা ওনারা যখন স্বর্গের যাত্রার জন্য রওনা হলেন তখন দ্রৌপদী এই সরস্বতী নদীটা ক্রস করতে পারছিলেন না, তাই উনি এই পাথরটা রেখে একটা ব্রিজের মতো বানিয়ে দিয়েছিলেন। আমরাও এই ব্রিজটার উপরেই, দেখুন অনেক লোক দাঁড়িয়ে আছে, আমরাও ওই ব্রিজটার উপরে দাঁড়িয়েই মা সরস্বতীকেও দেখেছি, সরস্বতী নদীকেও দেখেছি। এবং আপনি দেখুন এখানে বলা হয় এই যে 5টা আঙ্গুলের মতো দাগ, এটা ভীমের পাঞ্জার নিশান। এই পাথরটার উপরেও বলা হয় এটাও ভীমের পাঞ্জার নিশান। যে রাস্তাটা এই গেটের তলা দিয়ে যাচ্ছে তার নাম স্বর্গারোহিণী মার্গ এবং এই গেটটাকে স্বর্গারোহিণী দ্বার বলা হয়। এই রাস্তা দিয়েই পাণ্ডবরা স্বর্গের দিকে এগিয়ে গেছিলেন। দ্রৌপদী এখানেই দেহত্যাগ করেন। গেট থেকে একটু এগিয়ে গেলেই ডান দিকে দ্রৌপদীর একটি মন্দির আছে এবং অনুমান করা হয় যে ওখানেই দ্রৌপদী মারা গিয়েছিলেন। মা সরস্বতী বেরোচ্ছেন এখান দিয়ে। কি আওয়াজ, কি গর্জন, আর গর্জটা প্রচন্ড ডিপ। মা সরস্বতীর উদ্গম স্থলে মা সরস্বতীর একটি মন্দির আছে, আগেই ব্যাসদেব, আর পাশে গণেশ আর হনুমানজি। গর্ভগৃহে মা সরস্বতীর খুব সুন্দর সাদা রঙের মূর্তি। সতোপন্ত এবং স্বর্গারোহিণী ট্রেক আমাদের দেশে অত্যন্ত পপুলার, যদিও অত্যন্ত দুর্গম এবং কঠিন। এই ট্রেকের স্টার্টিং পয়েন্ট হচ্ছে মানা গ্রাম। এই রাস্তা দিয়েই পঞ্চপাণ্ডব স্বর্গের পথে হেঁটেছিলেন। এই রাস্তাতেই যুধিষ্ঠির বাদে বাকি পাণ্ডবরা এক এক করে নিজেদের দেহ ত্যাগ করেন। প্রথমে সহস্রধারাতে নকুল, আনন্দবনে সহদেব, চক্রতীর্থতে অর্জুন এবং শেষে সতোপন্থ লেকে ভীম। যুধিষ্ঠির এগিয়ে যান এবং সশরীরে স্বর্গে পৌঁছে যান।
এখন আমরা বদ্রীনাথের ওপর দিয়ে নিচে নেমে যাচ্ছি। আজ নাইট হল্ট যোশীমঠে। যোশীমঠ একটি ক্যান্টনমেন্ট টাউন এবং এখানে ইন্ডিয়ান আর্মির গড়ওয়াল রাইফেলস রেজিমেন্টের বেস আছে। আধ্যাত্মিক দিক থেকেও এই শহরটি খুবই গুরুত্বপূর্ণ। যোশীমঠে আমরা GMVN এর নার্সিং ট্যুরিস্ট কমপ্লেক্সে আছি। GMVN ওয়েবসাইটের মাধ্যমে এই হোটেলটি বুক করা যায়। শহরের মাঝখানে মার্কেটের ভেতরেই এই হোটেলটা লোকেটেড। চেক ইন করে জিনিসপত্র রেখে তাড়াতাড়ি একটু লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়লাম এইবার আউলির পথে। যোশীমঠ থেকে আউলি 12 থেকে 13 কিলোমিটার দূরত্বে। আউলিকে মিনি সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া বলা হয়। উঁচু উঁচু পাহাড়, বিরাট বড় বড় ভ্যালিজ এবং মেডোজ এবং তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই আউলি এই নাম অর্জন করেছে। গড়ওয়াল রাইফেলসের কিছু এস্টাবলিশমেন্টসও আমরা পথে দেখতে পাচ্ছি। 2023 সাল পর্যন্ত এই অঞ্চলের একটি মুখ্য অ্যাট্রাকশন ছিল যোশীমঠ থেকে আউলি রোপওয়ে। 4 কিলোমিটার লম্বা এই রোপওয়ে এশিয়ার ওয়ান অফ দ্য হাইয়েস্ট অ্যান্ড লংগেস্ট রোপওয়েজ ছিল। দুর্ভাগ্যবশত ডেভেলপমেন্ট প্রজেক্টস তথা নানা রকম থার্মাল এবং হাইড্রো পাওয়ার প্রজেক্টসের জন্য এই রোপওয়ের প্ল্যাটফর্ম এবং টাওয়ারসে ক্র্যাক ডেভেলপ করে এবং জানুয়ারি 2023 থেকে সেফটির দিক থেকে এই প্রজেক্ট বন্ধ করে দেওয়া হয়। আপাতত এই 10টি টাওয়ারই নন ফাংশনাল। তার পরিবর্তে একটি চেয়ার লিফট প্রজেক্ট শুরু করা হয়েছে। 5 মিনিটের এই চেয়ার লিফট রাইড আউলির একটি পয়েন্ট থেকে আরেকটি পয়েন্ট অবধি নিয়ে যায়। আউলির দিকে যত এগোচ্ছি তত চারপাশের ল্যান্ডস্কেপ এবং সৌন্দর্য দেখে একদম মুগ্ধ হয়ে যাচ্ছি। এরকম সৌন্দর্য শুধু নিজের চোখেই দেখা যায়, ভাষায় বোঝানো যায় না। আউলির উচ্চতা 3000 মিটার বা 10,000 ফিট এবং উইন্টার স্পোর্টস ডেস্টিনেশন হিসেবে খুবই ফেমাস। শীতকালে স্নোফল হওয়ার পর গোটা অঞ্চলটি একটি সাদা চাদরের মতো দেখায়। স্কিইং, স্নোবোর্ডিং এবং ট্রেকিং হচ্ছে এখানকার ফেমাস উইন্টার স্পোর্টস। ওয়েদার ভালো থাকলে আউলি থেকে নন্দা দেবী রেঞ্জ দারুণ দেখা যায়। যেহেতু আমরা এখন দুপুরবেলা যাচ্ছি, পাহাড়ের ওপরে মেঘ নেমে এসেছে, তাই কতটা কি দেখতে পাবো জানি না। যত এগিয়ে যাচ্ছি ক্রমশ আমরা হাইট গেইন করছি। এই রোদ ঝলমলে দুপুরে গাছপালাগুলো বেশ সোনালি আকার নিয়েছে। চায়না কাছে হওয়াতে আউলিতেও আর্মির কিছু প্রেজেন্স আছে এবং আর্মি ট্রাক আমরা মাঝে মধ্যেই দেখতে পাচ্ছি। নানা রকমের উঁচু উঁচু গাছ একটা অন্য রকমের সৌন্দর্য এবং পরিবেশের সৃষ্টি করেছে। বদ্রীনাথ অঞ্চলে এলে আউলি কিছুতেই মিস করা চলবে না। রোড জার্নিতেই আমরা অভিভূত, তাহলে ভাবুন তো রোপওয়ে থেকে কি অপূর্ব দৃশ্য দেখা যেত। নন্দা দেবী পরিষ্কার দেখা যাচ্ছে। আমাদের দেশের হাইয়েস্ট পিক নন্দা দেবী, উচ্চতা 7800 মিটার। মেঘ নেমে আসাতে বাকি রেঞ্জটা দেখা যাচ্ছে না। এখানে আরও অনেক উঁচু উঁচু স্নোপিক্সও দেখা যায়, কিন্তু এখন আপাতত আমরা কিছুই দেখতে পাচ্ছি না। বিকেল হচ্ছে আর পাহাড়ের রঙও যেন ধীরে ধীরে বদলে যাচ্ছে। আমরা আউলির খুব কাছাকাছি এসে গেছি। আউলিতে 3টে GMVN এর রিসোর্ট আছে। চেয়ারলিফট GMVN এরই প্রজেক্ট। অনেকগুলো সিঁড়ি বেয়ে চেয়ারলিফট স্টেশনে পৌঁছতে হয়। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আশপাশের এই ভিউটা ক্যাপচার করছি। শীতকালে এই জায়গাগুলোই সাদা কার্পেটের মতো লাগে। অনেকগুলো সিঁড়ি পেরিয়ে তারপরে এই চেয়ারলিফট স্টেশনে পৌঁছলাম।
বোথ ওয়ে ফেয়ার 500 রুপিস পার পারসন। এই চেয়ারটা দেখতে পাচ্ছেন 4 জন বসতে পারে অ্যাট আ টাইম। নন্দা দেবী একদম সামনে, অন্য পিকও মেঘের মধ্যে দিয়ে উঁকি মারছে। আমরা চেয়ার লিফটে টপ পয়েন্টে এসে গেছি। 5 মিনিট লাগলো। শীতকালে এই জায়গাগুলো স্কিইং প্যারাডাইসে পরিণত হয়ে যায়। এটা একটা প্রাইভেট রিসোর্ট। এটা একটা আর্টিফিশিয়াল লেক। এইটা হচ্ছে এই চেয়ার লিফটের স্টেশনটা। আউলিতে এসে চেয়ার লিফটে আমরা উঠলাম 3 জনে। একটা নতুন এক্সপিরিয়েন্স হলো, বেশ ভালো লাগলো, মজাও লাগলো, কিন্তু ভয়ও লেগেছে। কেননা এতটা উঁচু দিয়ে একটা চেয়ারের মধ্যে 3 জন আমরা বসে আছি, আর সামনে শুধু রড, একটা প্রোটেকশন। একটু তো ভয় লেগেইছে, কিন্তু একটা নতুন এক্সপিরিয়েন্স, ভালোই লাগলো। জায়গাটা অপূর্ব, যেখানে এসেছি, যেখানে এদের স্টেশনটা, জায়গাটা খুবই সুন্দর। এবং এখান থেকে বরফের পাহাড় মানে পিকসগুলো সবই দেখা যায়। কিন্তু আমরা তো এসেছি এখন বিকেল হয়ে গেছে, তাই মেঘ এসে গেছে, তাই এখন সবই ঢেকে গেছে। সকালে এলে নিশ্চয়ই আরও বেটার সিনারি আমরা দেখতে পেতাম, হয়তো পাহাড়গুলোও দেখতে পেতাম। তাও এখন লাকিলি নন্দা দেবী আমরা দেখতে পেয়েছি। এই পুরো এরিয়াটাতেই খুব বড় বড় পিকস আছে, উঁচু উঁচু পিকস, যেমন কেদারনাথ, তারপরে নন্দা দেবী, নন্দা ঘুন্টি। নন্দা দেবী তো দেখা যাচ্ছে, কিন্তু বাকি সমস্ত পিকগুলো ঢাকা পড়ে গেছে মেঘে। রাত্রে যোশী মঠে থেকে এখন আমরা ফেরার যাত্রা শুরু করছি। এই যাত্রা আমার জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে। বদ্রী বিশালের দর্শন এবং ভারতের ঐতিহ্যপূর্ণ গ্রাম মানার ভ্রমণ করে লাইফ টাইম মেমোরিজ নিয়ে ফিরছি। আজ রাত আমরা ঋষিকেশে থাকব এবং আগামীকাল আমরা দিল্লির পথে রওনা হয়ে যাব। পথে এগোতে এগোতে এখন বিকেল হয়ে গেছে এবং আমরা এখন দেবপ্রয়াগের দিকে এগিয়ে যাচ্ছি। এই প্রয়াগে আরও একবার না থেমে পারলাম না। অলকানন্দা এবং ভাগীরথীর সঙ্গমে গঙ্গার উৎপত্তি যতবার দেখছি ততবারই মন ভরে যাচ্ছে। ফেরার পথে দেখলাম যে জলের লেভেল অনেকটাই কমে গেছে এবং ঘাট এখন খুব পরিষ্কার দেখা যাচ্ছে। এখানে দুটো নদীর জলের রঙের পার্থক্য পরিষ্কার বোঝা যাচ্ছে। মা গঙ্গার ধার দিয়ে দিয়ে আমরা এবার ঋষিকেশের পথে এগিয়ে যাচ্ছি। আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।